হ্যালো বন্ধুরা, এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার চলে আসলাম আই ক্যান কপি ইয়োর ট্যালেন্ট চ্যাপ্টার ৭২ নিয়ে। তো চলুন আর দেরি না করে আজকের দারুণ পর্বটা শুরু করা যাক। আগের পর্বের গল্প যদি কারোর মনে না থাকে তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের একদম জমজমাট অধ্যায়। আগের পর্বে আমরা দেখেছিলাম ইটিয়ান একটি ভয়ঙ্কর মনস্টারের লাশের মুখের ভিতর থেকে একটি বিরল ফুলের আইটেম খুঁজে পেয়েছিল। সেই ফুলের মূল্য ছিল অবিশ্বাস্য রকম বেশি। ঠিক সেই সময় ইউলিং সেটা দেখে ফেলে। ফুলটি দেখেই ইউলিংয়ের চোখে বিস্ময়ের ঝিলিক নেমে আসে আর সেটি নিতে চায়। প্রথমে ইটিয়ান একটু না করলেও পরে সবাই অবাক করে দিয়ে সে ফুলটা একেবারে ফ্রিতেই ইউলিংয়ের হাতে তুলে দেয়। ইটিয়ান শান্ত গলায় বলল, তুমি যেহেতু এতটা চাইছো, আমি সেটি তোমাকেই দিয়ে দিচ্ছি। ইউলিং বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে দিচ্ছ? ইটিয়ান হালকা হাসল। অবশ্যই, আমি এটি ব্যবহার করতে পারি না, আর আমার ছোট বোনও পারে না, তাই তোমাকে দেওয়াটাই বেশি যুক্তিসঙ্গত। এই কথা বলে ইটিয়ান সেখান থেকে হাঁটতে শুরু করল। যাওয়ার আগে সে ইউলিংকে বলল, আমি চারপাশে একটু খুঁজে দেখব, হয়তো এমন কিছু পেয়ে যাব যা আমার জন্য আরও মূল্যবান হবে। ইউলিং ফুলটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হতে লাগলো, ইটিয়ান আর অন্যদের মধ্যে পার্থক্যটা কি এটাই? কেউ কেউ এই ফুলকে এমন এক ধন মনে করে যার জন্য জীবন উৎসর্গ করাও সার্থক, অথচ ইটিয়ান একটুও প্রভাবিত না হয়ে সেটা অন্যকে দিয়ে দিল। সে মনে মনে বলল, ইটিয়ান সত্যিই ভবিষ্যতে মহৎ কিছু সম্পন্ন করবে। অন্যদিকে ইটিয়ানের মাথায় কিন্তু অন্য হিসাবও চলছিল। সে মনে মনে ভাবল, এই জিনিসটা আমার কোনো কাজেই লাগবে না। যদি এটা ইউলিংকে দিই তাহলে সে আমার কাছে একটা ঋণই থাকবে, আর যদি মার্শাল প্যাভিলিয়নে বিক্রি করি ওরা তো ফি হিসেবে কিছু টাকা কেটে নেবে। আমি তো লাভের ওপর ক্ষতি নিতে যাচ্ছি না। কিছুক্ষণ পর ইউলিং ইটিয়ানকে নিয়ে গোপন জগতের টেলিপোর্টেশন গেটের সামনে এসে দাঁড়ালো। সামনে বিশাল সেই রহস্যময় গেট, যেখান থেকে অদ্ভুত শক্তির ঢেউ বেরিয়ে আসছে। ইউলিং হেসে বলল, হে আমরা এসে গেছি। এটাই হলো গোপন জগতের টেলিপোর্টেশন গেট। তারপর সে ইটিয়ানের দিকে তাকিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি নিশ্চিত আমার সঙ্গে যাবে না? ইটিয়ান মাথা নেড়ে বলল, আমি পেছনেই থাকতে চাই। ইউলিং কিছুক্ষণ চুপ করে থেকে নিজের পকেট ইনভেন্টরি তার হাতে দিয়ে বলল, এটা আমার কোনো কাজে আসবে না, তাই আমি এটা তোমার কাছেই রেখে যাচ্ছি। আর যেহেতু তোমার বোনের দেব আত্মার ফুল দরকার, আমি তোমাকে আরেকটি দিচ্ছি। যেভাবেই হোক আমি তোমার কিছু নিয়ে যেতে পারি না বিনিময়ে কিছু না দিয়ে। ইটিয়ান এবার মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে আমি এটি গ্রহণ করছি। যাওয়ার আগে ইউলিং হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে বলল, এখানে তুমি সর্বোচ্চ 1 মাস থাকতে পারবে। মাসের শেষের দিকে যতই সময় এগোবে টেলিপোর্টেশন গেট ততই বিপজ্জনক হয়ে উঠবে, তাই সাবধান থাকবে, মনে রেখো। ইটিয়ান বলল, হ্যাঁ বুঝেছি। ইউলিং আবার বলল, আর একটা কথা, যদি তুমি ইউন পরিবারের কাউকে দেখো, মনে রেখো তাদের এড়িয়ে চলবে এবং পালিয়ে যাবে। তাদের পরিবারে একজন মোনার্ক স্তরের বিশেষজ্ঞ আছে। ইটিয়ানের চোখে চিন্তার ছাপ ফুটে উঠল। সে মনে মনে বলল, রাজা ইউনহরের পরিবার, তাই তো? ঠিক তখনই ইউলিং আবার তাকে ডাকল। তার কণ্ঠে অদ্ভুত এক কোমলতা ছিল। সে বলল, আমি তোমার বেরিয়ে আসার অপেক্ষায় থাকব। ইটিয়ান হাত নেড়ে বিদায় জানালো। তারপর ইউলিং কোনো দ্বিধা না করে টেলিপোর্টেশন গেটের ভেতর লাফ দিল, আর মুহূর্তের মধ্যেই আলোয় মিলিয়ে গেল। ইটিয়ান কিছুক্ষণ গেটের পিঠে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, সে হয়তো খুব বেশি সময় নেবে না। খুব শীঘ্রই সে আমার চেয়ে দ্রুত অগ্রগতি করবে। আমাকে আরও কঠোর পরিশ্রম করে সাধনা শুরু করতে হবে, নইলে আমি পিছিয়ে পড়ব, আর দূর থেকে শুধু তাকে প্রশংসা করেই যেতে হবে। তারপর হঠাৎ তার মুখে এক দুষ্টু হাসি ফুটে উঠল। সে বলল, অবশেষে বোঝা কমল। এখন তো আমি আমার আসল দক্ষতার ক্ষেত্রেই এসে পৌঁছেছি। এই বলে সে নিজের গতিশক্তি ব্যবহার করে বিশাল এক লাফে অদৃশ্য হয়ে গেল। এদিকে দৃশ্য বদলে বাইরে টেলিপোর্টেশন গেটের সামনে পাবলিক গেট পাহারা দেওয়া লোকেরা হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখল, গোপন জগতের প্রবেশদ্বার অদ্ভুতভাবে ঢেউ খেলছে। একজন বিস্ময়ে বলল, গোপন জগতের প্রবেশদ্বার কাঁপছে, মাত্র দুদিনেই কেউ সেখান থেকে বেরিয়ে আসছে। পরের মুহূর্তেই আলোর গতিতে একটি ছায়া গেটের ভিতর থেকে ছিটকে বেরিয়ে এলো। ধপ করে মাটিতে পড়তেই দেখা গেল সেটা ইউলিং। তার পুরো শরীর রক্তাক্ত, পোশাক ছিঁড়ে গেছে, আর মুখে যন্ত্রণার ছাপ। চারপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোভী লোক সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে এলো। তারা নিচু গলায় নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, সে হয়তো কিছু ধন সম্পদ সঙ্গে এনেছে, তাই না? যারা মাত্র দুদিন পর ফিরে আসে তারা সাধারণত যথেষ্ট শক্তিশালী নয়, তবে যদি কিছু পেয়েও থাকে এখনই সেটা নেওয়ার সেরা সময়।
ইউলিং এতটাই আহত ছিল যে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ঠিক তখনই তার ড্রাইভার দ্রুত দৌড়ে এসে তাকে দেখে চিৎকার করে উঠল, ইউলিং! সে তাড়াতাড়ি ইউলিংকে ধরে তুলল। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এত গুরুতরভাবে আহত কেন? গোপন জগতে তোমার সঙ্গে আসলে কি ঘটেছিল? ইউলিং কষ্টে নিঃশ্বাস নিতে নিতে ড্রাইভারের কাঁধে হাত রাখল। তার কণ্ঠ দুর্বল, কিন্তু চোখে ভয়ের ছাপ এখনও স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, চলো আগে আমরা গোত্রে ফিরে যাই। বাইরের দৃশ্যে দেখানো হলো দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ইউনহে। তার চোখে সেই পরিচিত ধূর্ত ঝিলিক। ইউলিংকে ড্রাইভারের কাঁধে ভর দিয়ে চলে যেতে দেখে সে মনে মনে বলল, ইউএ পরিবারের একজন উত্তরসূরি। তার চোটের অবস্থা দেখে মনে হচ্ছে সে কোনো বিপর্যয়কর বিস্টের মুখোমুখি হয়েছিল এবং প্রাণে বাঁচার জন্য পালাতে বাধ্য হয়েছে। সম্ভবত সে কোনো ধন সম্পদই খুঁজে পায়নি। চলো, আমার নগদ গাভী, তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে যেন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতে না হয়। এই কথা ভেবে তার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে উঠল। এদিকে ইউলিংকে নিয়ে ড্রাইভার দ্রুত নিরাপদ স্থানে ফিরে এলো। চারপাশে কেউ না থাকতেই ড্রাইভার অবাক হয়ে বলল, কি, তোমার শুধু উপরিভাগে ক্ষত আছে? তুমি তো গুরুতরভাবে আহতই নও। গোপন জগতে আসলে কি ঘটেছিল তোমার সঙ্গে? ইউলিং হালকা নিঃশ্বাস ফেলে নিজের শরীরের ক্ষতগুলো ধীরে ধীরে হিল করতে লাগল। তারপর শান্ত গলায় বলল, গোপন জগতের প্রবেশদ্বারে অনেক বিশেষজ্ঞ অপেক্ষা করছিল ধনসম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য। তাই আমি ইচ্ছাকৃতভাবে গুরুতরভাবে আহত হওয়ার ভান করেছি, যেন সবাইকে ধোঁকা দিয়ে নিরাপদে পালাতে পারি। ড্রাইভার বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে বলল, ও, তাই এই সব ছিল। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে সামনে ঝুঁকে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি ভেতরে কোনো ধনসম্পদ পেয়েছ? ইউলিংয়ের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে বলল, হ্যাঁ, ঠিক তাই, আমি পেয়েছি ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস। এই নাম শুনেই ড্রাইভারের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, ঠিক তাই, এটা সত্যিই ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস, সেই বিরল ঔষধি ভেষজ যা অন্যদের মধ্যে বিশেষ প্রতিভা জাগিয়ে তুলতে পারে। এই আবিষ্কার তো ইউএ পরিবারের জন্য বিশাল আশীর্বাদ। কিছুক্ষণ পর ইউলিং তার আঙ্কেল ইউএ বেনের সামনে এসে দাঁড়ালো। সম্মান দেখিয়ে সে বলল, আঙ্কেল বেন, এই ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস নিয়ে আমার একটা অনুরোধ আছে। ইউএ বেন গভীর চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুমি এই ভেষজ খুঁজে পেয়ে ইউএ পরিবারে বিশাল অবদান রেখেছ। এখন বলো, তোমার কি প্রয়োজন? ইউলিং এক মুহূর্ত দেরি না করে বলল, আমার শুধু একটা সাধারণ অনুরোধ, আমি আমাদের পূর্বপুরুষকে দেখতে চাই। কথাটা শুনে ইউএ বেন স্পষ্টই অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি, তুমি আমাদের পূর্বপুরুষকে দেখতে চাও? ইউলিং মাথা নিচু করে শান্ত স্বরে বলল, আমি জানি আমাদের গোত্রে অবস্থানের পার্থক্যের কারণে আমাদের পূর্বপুরুষকে দেখা উচিত নয়, কিন্তু এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তুমি আমাকে এতে সাহায্য করবে, আঙ্কেল বেন। ইউএ বেন কিছুক্ষণ চুপ করে রইলেন, কিন্তু ইউলিং এবার দৃঢ় কণ্ঠে আরও বলল, যদি আমি নিজে পূর্বপুরুষকে দেখতে না পারি, তবে আমি কখনোই ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস হস্তান্তর করব না, এমনকি যদি এর মানে হয় আমি এটিকে নষ্ট করে ফেলব। অন্য কোনো সমঝোতা নেই, আমি শুধু আমাদের পূর্বপুরুষকে দেখতে চাই। এই দৃঢ়তা দেখে ইউএ বেনের চোখে বিস্ময়ের সঙ্গে প্রশংসার ছাপও ফুটে উঠল। তিনি ধীরে মাথা নেড়ে বললেন, কি সাহসী মেয়ে তুমি। ঠিক আছে, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা করে দেব। এরপর রাত নেমে এলো। ইউলিং দীর্ঘদিন পর আরাম করে গোসল করল। গোপন জগতের ধুলো, রক্ত আর ক্লান্তি ধুয়ে ফেলে সাদা কাপড়ে নিজেকে মুড়ে বাইরে বেরিয়ে এলো। ভেজা চুল মুছতে মুছতে সে বারান্দায় এসে আকাশের দিকে তাকালো। ঠান্ডা রাতের বাতাসে তার মুখে এক কোমল হাসি ফুটে উঠল। সে ধীরে বলল, আহ, কতটা সতেজ লাগছে, এতদিন ধরে আমি কোনো স্নানই করিনি। তারপর হঠাৎ তার চোখে দূরের চিন্তার ছায়া নেমে এলো। সে আকাশের তারার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি ভাবছি গোপন জগতে এখন ইতিয়ান কেমন আছে। দৃশ্য সঙ্গে সঙ্গে বদলে গেল। গোপন জগতের গভীর বনে এখন ইতিয়ান সম্পূর্ণ অন্য রূপে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অসংখ্য মনস্টারের লাশ ছড়িয়ে আছে, যেন এক ছোট পাহাড় তৈরি হয়েছে। সেই লাশের স্তূপের ওপরে বসে আছে ইতিয়ান, মুখে বিরক্তির ছাপ। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কতটা বিরক্তিকর, এখানে এমন একজনও নেই যে আমার সঙ্গে লড়াই করতে পারে। আবার দৃশ্য ফিরে এলো ইউলিংয়ের কাছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বাইরে থেকে এক তরুণী ভদ্রভাবে বলল, ইউনহেমিস, প্রবীণ ইউএ বেন আমাকে পাঠিয়েছেন আপনাকে সভাকক্ষে নিয়ে যেতে। ইউলিং সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো, বলল, আমি আসছি।
কিছুক্ষণ পর সে সভাকক্ষে পৌঁছল। বিশাল সেই কক্ষে এক বৃদ্ধ এল্ডার গম্ভীর মুখে বসেছিলেন। তিনি ইউলিংকে দেখে ধীরে বললেন, ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস খুঁজে পেতে তুমি সত্যিই অসাধারণ কাজ করেছ। বলো, তুমি কি পুরস্কার চাও? সবাই যখন ভেবেছিল সে হয়তো অমূল্য ধন, উচ্চ পদ বা দুর্লভ কৌশল চাইবে, তখন ইউলিং শান্তভাবে সামনে এগিয়ে এলো। তার চোখে দৃঢ় সংকল্প। সে 2 হাত মুঠো করে সম্মান জানিয়ে বলল, আমি ধ্যান করতে চাই এবং এনলাইটেনমেন্ট স্টিল বোঝার চেষ্টা করতে চাই। ইউলিংয়ের মুখ থেকে কথাটা বের হতেই সভাকক্ষের পরিবেশ এক মুহূর্তে জমে গেল। আঙ্কেল বেন অর্থাৎ ইউএ বেন বিস্ময়ে চোখ বড় করে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কিছুক্ষণ পর কড়া গলায় বললেন, তুমি ধ্যান করতে চাও এবং এনলাইটেনমেন্ট স্টিল বোঝার চেষ্টা করতে চাও? এটা ইউএ পরিবারের ভিত্তি, এমনকি আমারও এটিকে বোঝার অধিকার নেই। তোমার এই অনুরোধে তুমি সীমা অতিক্রম করে ফেলেছ ইউলিং। কিন্তু ইউলিং একটুও পিছু হটল না। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল এবং পূর্বপুরুষের দিকে মাথা নত করে বলল, আমি গোপন জগতে শুধু ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাসই নয়, 6টি ডিভাইন সোল ফ্লাওয়ারও সংগ্রহ করেছি। যদি পূর্বপুরুষ আমার অনুরোধ মেনে নেন, তবে আমি সেগুলো সব পরিবারের শিষ্যদের দিয়ে দিতে প্রস্তুত। উঁচু আসনে বসে থাকা পূর্বপুরুষ শান্তভাবে 1 কাপ চায়ে চুমুক দিলেন। চারপাশে এমন নীরবতা নেমে এলো যেন সবার নিঃশ্বাসও থেমে গেছে। তিনি ধীরে কাপটা নামিয়ে রেখে গভীর গলায় বললেন, এনলাইটেনমেন্ট স্টিলের আভা প্রায় সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে, আর যারা এটিকে বোঝার চেষ্টা করেছে তারা সবাই অন্য কোথাও নিজেদের স্থান খুঁজে পেয়েছে। তোমার এই অনুরোধ বদলাও। ইউলিং মাথা তুলে দৃঢ় চোখে তাকালো। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। সে বলল, আমার আর কোনো অনুরোধ নেই, আর আমি অন্য কোনো নতুন অনুরোধ করতেও আগ্রহী নই। এই স্পষ্ট জবাবে পূর্বপুরুষের চোখের রাগের আগুন জ্বলে উঠল। পরের মুহূর্তেই তার শরীর থেকে এক ভয়ঙ্কর আভা বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। সেই শক্তির ঢেউ সরাসরি ইউলিংকে আঘাত করে তাকে সভাকক্ষের দরজা পেরিয়ে বাইরে ছিটকে ফেলে দিল। ধপ করে মাটিতে পড়তেই তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করল। দৃশ্যটা দেখে ইউএ বেনও চমকে উঠলেন। পূর্বপুরুষ শীতল কণ্ঠে বললেন, সে কিভাবে সাহস করে আমার সঙ্গে দর কষাকষি করতে আসে? কিন্তু মাটিতে পড়ে থেকেও ইউলিং হাল ছাড়ল না। রক্ত মুছে সে কষ্টে মাথা তুলে বলল, যতই আমি সাধনা করি না কেন, আমার প্রতিভা কেবল গ্র্যান্ডমাস্টার স্তর পর্যন্তই পৌঁছাতে পারবে। আমি আমার সম্ভাবনা নিয়ে সন্তুষ্ট নই, আমি আরও শক্তিশালী হতে চাই। এই কথায় পূর্বপুরুষের রাগ যেন আরও বেড়ে গেল। তিনি বাতাসে ভেসে উঠলেন, আর ইউলিং এখনও কষ্টে মাটিতে বসে আছে। হঠাৎ তার আভা আরও তীব্র হয়ে ইউলিংয়ের ওপর নেমে এলো। সেই চাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে চারপাশের মাটি ফেটে যেতে শুরু করল। ইউলিংয়ের মুখ প্রায় মাটির সঙ্গে চেপে গেল। সে মনে মনে আতঙ্কে বলল, এটা কি সত্যিই মনার্ক স্তরের আভা? ঠিক তখনই ইউএ বেন দৌড়ে এসে হাঁটু গেড়ে মাথা নিচু করে বললেন, পূর্বপুরুষ, দয়া করে শান্ত হন। ইউএ লিং এখনও তরুণ। যদিও সে আপনাকে কষ্ট দিয়েছে, দয়া করে তার স্তরে নেমে যাবেন না। কিন্তু চাপ এতটাই প্রবল ছিল যে ইউলিং একটুও নড়তে পারছিল না। তারপরও সে নিজের সমস্ত শক্তি একত্র করে ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করল। কাঁপতে কাঁপতে উঠে সে আঙ্কেল বেনকে বলল, আঙ্কেল বেন, এ ব্যাপারে তোমার কোনো সম্পর্ক নেই। আমি অবশ্যই এনলাইটেনমেন্ট স্টিলকে বোঝার চেষ্টা করব। তার শরীর কাঁপছে, হাঁটু ভেঙে পড়ার উপক্রম, তবুও সে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে পূর্বপুরুষের চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন, সে আসলে আমার আভার চাপে থেকেও দাঁড়িয়ে থাকতে পারছে। কিন্তু যেন তার দৃঢ়তা পরীক্ষা করতেই পূর্বপুরুষ আরও বেশি চাপ প্রয়োগ করলেন। এবার ইউলিং আর নিজেকে ধরে রাখতে পারল না, আবার মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সে অনুভব করল চারপাশের সব চাপ এক নিমেষে উধাও হয়ে গেছে। ইউএ বেন দ্রুত সামনে এসে ইউলিংকে আড়াল করে দাঁড়ালেন এবং কৃতজ্ঞ গলায় বললেন, ধন্যবাদ পূর্বপুরুষ, তাকে রক্ষা করার জন্য। এরপর পূর্বপুরুষ নিজের পোশাকের ভেতর থেকে একটা ছোট রহস্যময় টোকেন বের করলেন। টোকেনটা হালকা আভা ছড়াচ্ছিল। তিনি সেটা ইউলিংয়ের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, যেমন বলা হয়, দেশে যেমন নিয়ম থাকে, গোত্রেও নিয়ম থাকে যা মানতেই হয়। আমি তোমার জন্য কোনো ব্যতিক্রম করে সেই নিয়ম ভাঙব না। এটি আমার ব্যক্তিগত গোপন ফলক। এর মাধ্যমে তোমাকে এনলাইটেনমেন্ট স্টিল বোঝার অনুমতি দেওয়া হবে। এই বলে তিনি টোকেনটা ইউলিংয়ের হাতে দিলেন। টোকেনটা হাতে নিয়েই ইউলিংয়ের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তার কষ্ট, রক্ত, অপমান সবকিছুই যেন এই এক মুহূর্তে সার্থক হয়ে গেল।
ইউলিং টোকেনটি হাতে নেওয়ার পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। ইউএ পরিবারের প্রাসাদের ভেতর নরম আলো জ্বলে উঠেছে। চারপাশে এক শান্ত অথচ রহস্যময় পরিবেশ। ঠিক সেই সময় ইউএবেন কিছু মূল্যবান আইটেম হাতে নিয়ে পূর্বপুরুষের কক্ষে প্রবেশ করলেন। তিনি সম্মান দেখিয়ে বললেন, পূর্বপুরুষ, এগুলো কোথায় রাখব? পূর্বপুরুষ শান্ত গলায় বললেন, ওগুলো টেবিলের ওপর রেখে দাও। ইউএবেন মাথা নেড়ে সেগুলো টেবিলে সাজিয়ে রাখলেন। কিন্তু তার মনে তখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে তিনি সাহস করে আবার জিজ্ঞেস করলেন, পূর্বপুরুষ, কেন আপনি ইউএলিংকে এনলাইটেনমেন্ট মনুমেন্টের কাছে যেতে দিলেন? প্রথমে তো আপনি একদমই সম্মতি দেননি। এদিকে দেখা গেল পূর্বপুরুষ কিছু বিরল ঔষধি গাছ দিয়ে এক ধরনের বিশেষ ওষুধ তৈরি করছেন। তার হাতের নড়াচড়া ধীর, নিখুঁত, যেন বহু বছরের অভিজ্ঞতায় অভ্যস্ত। তিনি এক চামচ পানি একটি ঔষধি গাছের ওপর ঢেলে দিয়ে হালকা হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, আমি তার এই এগুয়েমিটা পছন্দ করি। সে আমাকে আমার তরুণ বয়সের কথা মনে করিয়ে দেয়। এই কথার সঙ্গে সঙ্গে দৃশ্য বদলে গেল গোপন জগতের গভীরে, যেখানে ইটিয়ান এখন এক বিশাল পাহাড় বেয়ে ওপরে উঠছে। তার চোখ সামনে থাকা এক বিরল আধ্যাত্মিক উদ্ভিদের দিকে স্থির। অনেক কষ্টে ওপরে পৌঁছে সে সেই গাছটা হাতে নিয়ে আনন্দে চিৎকার করে উঠল, হা হা, আধ্যাত্মিক উদ্ভিদ! কিন্তু ঠিক যখন সে বাঁচটা হাতে নিতে গেল, তখনই হঠাৎ তার পা পিছলে গেল। মুহূর্তের মধ্যে সে পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে সোজা একটি পানির ধারে এসে ধপ করে পড়ল। পানিতে ভিজে একেবারে নোংরা অবস্থায় উঠে দাঁড়াতেই তার চোখে পড়ল সেই আধ্যাত্মিক গাছটা ঠিক তার কাছেই পড়ে আছে। ইটিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে নিজের স্টোরেজ আইটেম বক্স বের করল। ভেতরে জায়গা খালি করার জন্য আরও অনেক মূল্যবান জিনিস মাটিতে ঢেলে রাখল। সেগুলো দেখে নিজের মনেই বলল, আমি অসংখ্য দানব হত্যা করে বিপুল সম্পদ অর্জন করতে পারি। এখন আমি ভীষণ নোংরা অবস্থায় আছি। সময় হয়েছে পোশাক বদলানোর। আমার মনে আছে ইইউ আমাকে বলেছিল প্রয়োজনে বদলানোর জন্য কিছু পরিষ্কার পোশাক সঙ্গে রাখতে। ঠিক যখন সে পোশাক বদলাতে শুরু করল, তখন দূরে জঙ্গলের ভেতর এক ছোট ছায়া নড়ে উঠল, যেন কেউ তাকে আড়াল থেকে লক্ষ্য করছে। কিন্তু ইটিয়ান সেটা খেয়াল না করেই পোশাক বদলে নিল। এরপর মাটিতে রাখা সব মূল্যবান আইটেম আবার নিজের স্টোরেজ বক্সে ভরে ফেলল। কাজ শেষ করে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ রাতে আমাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। এরপর সামনে থাকা ঘন জঙ্গলের দিকে তাকিয়ে সে বলল, এখন কিছু খাবার খুঁজে বের করার সময় হয়েছে। ঠিক তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে ভারী কিছু চলার শব্দ ভেসে এলো। ইটিয়ান সতর্ক হয়ে তাকাতেই দেখতে পেল এক বিশাল মহিষের মতো কিন্তু রাক্ষস আকৃতির মনস্টার তার দিকে এগিয়ে আসছে। চোখে রক্তি মাভা, শরীরে কালো শক্ত চামড়া। কিন্তু ইটিয়ানের কাছে এটা কোনো বড় ব্যাপারই ছিল না। পরের দৃশ্যে দেখা গেল সেই গরুর মতো মনস্টার এখন আগুনের ওপর ঝলসে রান্না হচ্ছে। ইটিয়ান এক টুকরো মাংস তুলে মুখে দিয়ে বলল, খারাপ না, স্বাদটা বেশ মজার। কিন্তু ঠিক তখনই জঙ্গলের মাঝখান থেকে বজ্রগতিতে একটা ছোট ছায়া ছুটে এসে তার হাত থেকে সেই মাংসের টুকরোটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। ইটিয়ান কিছু বুঝে ওঠার আগেই সেটা অনেক দূরে চলে গেছে। সে হতভম্ব হয়ে চিৎকার করে উঠল, না, আমার খাবার! খাবার চুরি হওয়ায় বিরক্ত হয়ে ইটিয়ান সঙ্গে সঙ্গে সেই চোরের পিছু নিল। দ্রুত দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের আরও গভীরে পৌঁছে গেল। অবশেষে সে দেখল ছোট্ট একটা গুহার সামনে সেই ইঁদুর জাতীয় প্রাণীটা বসে তার খাবার খাচ্ছে। ইটিয়ান আড়ালে লুকিয়ে সেটা দেখতে লাগল। মনে মনে বলল, কি সাহস তোমার, আমার খাবারে হাত দিয়েছ? আজই সম্ভবত তোমার জীবনের শেষ দিন হবে। কিন্তু ঠিক তখনই তার চোখে কিছু পড়ল। সে অবাক হয়ে ফিসফিস করে বলল, আরে দাঁড়াও, এটা তো ধন খোঁজার প্রতিভা। তার সিস্টেম স্ক্রিন সঙ্গে সঙ্গে সামনে ভেসে উঠল। প্রজাতি বেগুনি ও সোনালি জেড ইঁদুর, রক্তধারার প্রতিভা সর্বোচ্চ স্তর, ধন খোঁজার প্রতিভা উচ্চ স্তর। ভিডিও ভালো লাগলে 20টা লাইক আর কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো বন্ধুরা, এসআর ম্যাঙ্গা ট্রান্সলেটর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আবারও চলে এসেছি আই ক্যান কপি ট্যালেন্ট চ্যাপ্টার 76। তো চলুন গল্পটা শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম ইটিয়ানের হাত থেকে একটা ছোট্ট ইঁদুর খাবার চুরি করে নিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। পালিয়ে গিয়ে সেটা লুকিয়ে বসে খাবার খেতে শুরু করেছিল। কিন্তু ইটিয়ান কি আর ছাড়ার পাত্র? সে সঙ্গে সঙ্গে ইঁদুরটার পিছু নিল এবং শেষ পর্যন্ত সেই জায়গাটাও খুঁজে বের করে ফেলল। জায়গাটা খুঁজে পেতেই ইটিয়ান এক লাফে সরাসরি ইঁদুরটার সামনে গিয়ে পড়ল। নিচের প্রাণ বাঁচানোর জন্য ইঁদুরটা তাড়াহুড়ো করে খাবারটা নিচে ফেলে দিল এবং আবারও দ্রুত দৌড়াতে শুরু করল। কিন্তু এবারও ইটিয়ান একবারে তাকে ধরতে পারল না। তখন ইটিয়ান ঠোঁটে হালকা হাসি নিয়ে বলল, হ্যাঁ, আমার কাছ থেকে পালাতে চাও?
ঠিক তখনই সে তার এক অসাধারণ ট্যালেন্ট ব্যবহার করল, স্পেশাল ট্যালেন্ট টেলিপোর্টেশন। এক ঝলকে ইটিয়ান ইঁদুরটার সামনে উপস্থিত হয়ে গেল এবং মুহূর্তেই তাকে ধরে ফেলল। ধরা পড়ে ইঁদুরটা মনে মনে চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও নির্বোধ মানুষ। কিন্তু অবাক করা বিষয় হলো ইটিয়ান সেই কথা স্পষ্ট শুনতে পেল, আর সেই কণ্ঠটা ছিল একেবারে একটা মেয়ের কণ্ঠস্বরের মতো। ঠিক পরের মুহূর্তেই সত্যিটা সামনে এলো, এটা আসলে সাধারণ ইঁদুর নয়, একজন মা রূপী সত্তা। সে লজ্জায় চিৎকার করে উঠল, বিকৃত, বিকৃত, কোথায় তাকাচ্ছ তুমি? ইটিয়ান তখন একদম শান্তভাবে একটা চাকু বের করে ইঁদুরটার সামনে ধরে বলল, বল, আত্মসমর্পণ করবে নাকি বারবিকিউ মাংস হয়ে যাবে? প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুরটা সঙ্গে সঙ্গেই বলে উঠল, দয়া করে আমাকে মেরে ফেলো না, আমি আত্মসমর্পণ করতে রাজি। এরপর ইটিয়ান আর দেরি না করে তার সঙ্গে একটি কন্ট্রাক্ট সম্পন্ন করল। কন্ট্রাক্ট শেষ হতেই ইটিয়ান বিস্ময়ে বলল, আত্মার আলো, আমি তোমার শরীরে বেগুনি নকশা দেখতে পাচ্ছি, আজ থেকে তোমাকে আমি শিয়াওজি বলে ডাকব। ইঁদুরটা এখন থেকে শিয়াওজি নম্রভাবে উত্তর দিল, ঠিক আছে মাস্টার। ইটিয়ান তখন মনে মনে বুঝতে পারল এটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা হলো পার্পল গোল্ড ট্রেজার র্যাট, যার কাছে আছে সর্বোচ্চ স্তরের ট্রেজার হান্টিং প্রতিভা। এই প্রতিভা তার জন্য ভীষণ কার্যকর হতে পারে। তার মনে পড়ল ইউলিংয়ের কথা। এই গোপন জগতের সবচেয়ে মূল্যবান বস্তু হল চিস্টোন ভেইন, যেটার পেছনে ইউন পরিবার লেগে আছে। যদিও ইউন পরিবার অত্যন্ত শক্তিশালী, কিন্তু এখন তার কাছে ট্রেজার হান্টিং র্যাট আছে, তাই হয়তো তারও একটা সুযোগ তৈরি হয়েছে। মনে মনে সে দৃঢ়ভাবে ভাবল, চেষ্টা করে দেখাই যাক। এরপর সে শিয়াওজিকে জিজ্ঞেস করল, শিয়াওজি, তুমি কি জানো এই গোপন জগতে চিস্টোন ভেইন কোথায় আছে? শিয়াওজি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, অবশ্যই জানি, আমার কাছে সর্বোচ্চ স্তরের ট্রেজার হান্টিং প্রতিভা আছে, তাই আমি স্পষ্টভাবেই চিস্টোন ভেইনের অবস্থান অনুভব করতে পারি। এই কথা শুনে ইটিয়ান চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, সত্যি? তাহলে এখনই আমাকে সেখানে নিয়ে চলো। শিয়াওজি বলল, ঠিক আছে গুরু। তারপর সে ইটিয়ানের হাতে উঠে বসল এবং পথ দেখাতে শুরু করল। সামনে এগোতে এগোতে ইটিয়ান মনে মনে ইউলিংকে বলল, দুঃখিত ইউলিং, তুমি আমাকে ইউন পরিবারের কাউকে উস্কানি দিতে না বলেছিলে, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আর এড়ানো যাবে না। আমি এখন বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে নিতে যাচ্ছি। এই ভাবনা নিয়েই সে পাহাড় বেয়ে নিচে নামতে লাগল। কিছু দূর যেতেই শিয়াওজি হঠাৎ সতর্ক কণ্ঠে বলল, গুরু, চিস্টোন ভেইন কাছেই আছে, কিন্তু আমি মানুষের গন্ধ পাচ্ছি। সম্ভবত কেউ ইতিমধ্যেই এটা নিয়ে গেছে। ইটিয়ান বিস্ময়ে বলে উঠল, কি, কেউ ইতিমধ্যেই সেখানে আছে? পরিস্থিতি বুঝতে সে সঙ্গে সঙ্গে আরেকটি ট্যালেন্ট ব্যবহার করল, স্পেশাল ট্যালেন্ট, স্পেশাল পারসেপশন। এই ক্ষমতা দিয়ে দূর থেকেই চারপাশ পর্যবেক্ষণ করে সে দেখল সামনে ছড়িয়ে আছে অসংখ্য মৃতদেহ। দৃশ্যটা দেখে সে মনে মনে বলল, এতগুলো মৃতদেহ, এখানে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। আর এক মুহূর্তও দেরি না করে ইটিয়ান আবারও স্পেশাল ট্যালেন্ট টেলিপোর্টেশন ব্যবহার করল। টেলিপোর্টেশনের গেট খুলে সে সরাসরি সেই জায়গায় পৌঁছে গেল যেটা সে কিছুক্ষণ আগেই দূর থেকে দেখছিল। সেখানে পৌঁছে সে পাহাড়ের উঁচুতে উঠে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। লুকিয়ে থেকে সে দেখল যুদ্ধটা এখনও থামেনি, বরং আরও তীব্র হয়ে উঠেছে। সামনে যুদ্ধক্ষেত্রের মাঝখানে একজন ম্যাজিশিয়ান হঠাৎ এক ভয়ঙ্কর জাদু ব্যবহার করল, আর্থ ম্যাজিক ফরবিডেন স্পেল, রক কোল্যাপস রেইন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে যেন পাথরের বৃষ্টি নামতে লাগলো, আর সেই বিশাল পাথরগুলো একের পর এক মনস্টারদের ওপর আছড়ে পড়তে লাগলো। মনস্টারগুলো সব নিচে লুটিয়ে পড়ল। এই সুযোগে নতুন দলের একজন লোক লাফ দিয়ে সামনে এসে চিৎকার করে বলল, সামনের রাস্তা খুলে গেছে। ঠিক তখনই সেই ম্যাজিশিয়ান আবার আরেকটা স্পেল কাস্ট করল, আর্থ স্পাইক। হঠাৎ মাটির নিচ থেকে ধারালো কাটার মতো পাথর বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আর্মার পরা এক লোক লাফ দিয়ে আরেকজনকে ঘুষি মারতে গিয়েছিল, কিন্তু নিচ থেকে বের হওয়া সেই কাঁটার পাথর সরাসরি তার পেট ভেদ করে বেরিয়ে গেল। লোকটা মাটিতে পড়ে গেল, মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। এই দৃশ্য দেখে সেই ম্যাজিশিয়ান ঠোঁটে হাসি টেনে বলল, অসাধারণ। অবাক হওয়ার কিছু নেই যে তুমি একসময় হি পরিবারের প্রতিভা ছিলে। তুমি আমাদের ইউন পরিবারের এতজনকে হত্যা করতে পেরেছ। এরপর অবশেষে সেই ম্যাজিশিয়ানকে স্পষ্টভাবে দেখানো হলো সে আসলে এক তরুণ ছেলে। ইটিয়ানের সিস্টেম সঙ্গে সঙ্গে তার তথ্য বিশ্লেষণ করে সামনে ভাসিয়ে দিল। স্ট্যাটাস উইন্ডো, হিউম্যান, হি লিয়েন বি, ট্রেনিং ট্যালেন্ট, টপ টিয়ার, ইনসাইট ট্যালেন্ট, মিড লেভেল, স্পিড ট্যালেন্ট, বিগিনার, আর্থ ট্যালেন্ট, হাই লেভেল। ঠিক তখনই যুদ্ধক্ষেত্রে আরেকজন প্রবেশ করল, একজন মেয়ে যার হাতে ছিল বিশাল ভারী তলোয়ার। সে সামনে এসে ঠান্ডা কণ্ঠে বলল, আমিও তোমার সাথে খেলতে চাই। ইটিয়ানের সিস্টেম সঙ্গে সঙ্গে তার তথ্যও বের করে ফেলল। হিউম্যান, ইউন ফাং, ট্রেনিং ট্যালেন্ট, টপ টিয়ার, উইন্ড ব্লেড ট্যালেন্ট, হাই লেভেল, স্পিড ট্যালেন্ট, বিগিনার।
আর এখানেই যুদ্ধের উত্তেজনা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল, কারণ সামনে এখন শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর সংঘর্ষ। ইউফ্যাং তার সেই বিশাল বড় তলোয়ারটা শক্ত করে ধরে সরাসরি ম্যাজিশিয়ান লিয়ানবির দিকে এগিয়ে গেল, যেন এক ঝড় সামনে সবকিছু গুড়িয়ে দিতে আসছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই লিয়ানবি ঠোঁটে বিদ্রুপের হাসি টেনে বলল, চল দেখি তোমার সত্যিই সেই শক্তি আছে কিনা। কথা শেষ করেই সে সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর জাদু কাস্ট করল, পৃথিবী উপাদান নিষিদ্ধ অভিশাপ ডায়মন্ড ফেপ্টার। মুহূর্তের মধ্যেই ইউফ্যাংয়ের সামনে মাটি ফেটে বিশাল পাথরের প্রাচীর আর পাহাড়ের মতো কঠিন স্তম্ভ তৈরি হয়ে গেল, যেন সামনে অদম্য এক দেওয়াল দাঁড়িয়ে গেছে। কিন্তু ইউফ্যাং বিন্দুমাত্র না থেমে তার তলোয়ার উঁচিয়ে নিজের টেকনিক ব্যবহার করল, উইন্ড রাপচার রেজিলিয়েন্স স্ল্যাশ। এক ঝলক বাতাসের ধারালো শক্তি তলোয়ারের সাথে মিশে এমনভাবে ছুটে গেল যে সামনে থাকা সেই পাথরের দেওয়াল মুহূর্তেই টুকরো টুকরো হয়ে উড়ে গেল। এই দৃশ্য দেখে লিয়ানবি ভেতরে ভেতরে স্তম্ভিত হয়ে ভাবল, তুমি সত্যিই তোমার অস্ত্রে বায়ু প্রতিভা সঞ্চার করেছ, আর মুহূর্তের মধ্যে সবচেয়ে কঠিন ডায়মন্ড সেপ্টারকেও ছিন্ন ভিন্ন করে ফেলেছ। ধুলাবালি পুরোপুরি পরিষ্কার হওয়ার আগেই ইউফ্যাং হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে এক লাথি সরাসরি লিয়ানবির মুখে মেরে বসল। প্রচণ্ড আঘাতে লিয়ানবি অনেক দূরে ছিটকে পড়ে গেল। আঘাতে ক্ষুব্ধ হয়ে সে দাঁত চেপে আবারও আরেকটি ভয়ঙ্কর স্পেল ব্যবহার করল, পৃথিবী উপাদান নিষিদ্ধ অভিশাপ ভেঙে পড়া পাথরের বৃষ্টি। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বিশাল বিশাল পাথর বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল। কিন্তু ইউফ্যাং এবার তার তলোয়ারের আরেকটি কৌশল ব্যবহার করল, যার ফলে তার সামনে বাতাসের এক শক্তিশালী ঢাল তৈরি হয়ে গেল। সেই ঢালের কারণে লিয়ানবির পাথরের বৃষ্টির একটিও আঘাত ইউফ্যাংয়ের গায়ে লাগতে পারল না। একটুও না কেঁপে ইউফ্যাং ঠাট্টার সুরে বলল, এটাই তোমার সব শক্তি? সত্যি তার শরীরে একটা পাথরও স্পর্শ করতে পারেনি। এবার লিয়ানবি আরও রেগে গিয়ে আরেকটি নিষিদ্ধ জাদু ব্যবহার করল, পৃথিবী উপাদান নিষিদ্ধ অভিশাপ হেভেনলি ডিসেন্ট। মাটি কাঁপিয়ে সে আকাশে এক বিশাল পাথর তুলে ইউফ্যাংয়ের ওপর ছুড়ে দিল। বিশাল পাথরটা মাথার ওপর নেমে আসতে দেখে ইউফ্যাং মনে মনে বলল, অসাধারণ, এটা সত্যি সর্বোচ্চ স্তরের পৃথিবী উপাদান দক্ষতা। কিন্তু অবিশ্বাস্য গতিতে সে শরীর সরিয়ে পাথরটাকে নিখুঁতভাবে ডজ করে ফেলল। এটা দেখে লিয়ানবি চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, কি, তুমি সত্যি সেটা এড়াতে পেরেছ? ইউফ্যাং ঠান্ডা হেসে বলল, আমি তোমাকে দেখাই। তারপর সেটার তলোয়ার ঘুরিয়ে এক নতুন কৌশল ব্যবহার করল, নিষিদ্ধ বায়ুর ভাষা সাদা ধারালো ব্লেড। সঙ্গে সঙ্গে সাদা বাতাসের অসংখ্য ধারালো ব্লেড চারদিকে ছুটে গেল। সামনে থাকা বিশাল পাথরগুলো মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেই ধারালো আঘাত সরাসরি লিয়ানবির গায়েও গিয়ে লাগল। প্রচণ্ড আঘাতে লিয়ানবি মাটিতে লুটিয়ে পড়ল। ইউফ্যাং ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, অরভেইন তো তোমার পিছনের গুহাতেই আছে, তাই না? সে যখন গুহার ভেতরে ঢুকতে যাবে ঠিক সেই সময় লিয়ানবি আবার দাঁড়িয়ে উঠল। চোখে পাগলামির আগুন নিয়ে সে গর্জে উঠল, আমি কষ্ট করে এই অরভেইন আবিষ্কার করেছি রহস্যময় জগতে। পুরো 10 বছরের সাধনার পর আমি কখনো কাউকে এর ওপর হাত দিতে দেব না। এই পুরো যুদ্ধটাই ইটিয়ান দূরের পাথরের আড়াল থেকে দেখছিল। সে মনে মনে ভাবল, অরভেইন ওই গুহাতেই আছে, কিন্তু আমি আমার স্থানিক উপলব্ধি দিয়েও এটা অনুভব করতে পারছি না। নিশ্চয়ই কোনো ধরনের সীমাবদ্ধতা কার্যকর আছে। ইউফ্যাং হেসে বলল, কাউকে হস্তক্ষেপ করতে না দেওয়া? তুমি কি সত্যি এটা রক্ষা করতে পারবে? আমি আসলে এখানে এটা গ্রাস করতে চাইনি, কারণ এমন এক আধ্যাত্মিক ভেষজ সরাসরি গ্রহণ করা ভয়ঙ্কর ঝুঁকি বহন করে। কিন্তু এখন আমি শুধু তোমাকে হত্যা করতে চাই। লিয়ানবি এই কথা শুনে মনে মনে চমকে উঠল। স্পিরিট রিফাইনিং হার্ব, এটা তো এমন এক আধ্যাত্মিক ধন যা কারো প্রতিভাকে আরও বৃদ্ধি করে তোলে। দূর থেকে শুনে ইটিয়ানো অবাক হয়ে ভাবল, যদি সে ওই ভেষজটা সরাসরি গ্রাস করে তবে সে তো বিস্ফোরিত হয়ে মারা যাবে। সে কি পাগল হয়ে গেছে? কিন্তু ইউফ্যাং আর কিছু না ভেবে সেই গাছটা ব্যবহার করা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে তার শরীরের ভেতর রক্তের প্রতিটি ব্লাড সেলের মধ্যে অদ্ভুত পরিবর্তন শুরু হয়ে গেল। প্রচণ্ড যন্ত্রণায় সে হাঁটু গেড়ে নিচে পড়ে গেল। আর ঠিক তখনই চারপাশে এক বিশাল প্রতিক্রিয়া দেখা দিল। এক লম্বা আলোর স্তম্ভ সোজা আকাশ ভেদ করে উঠে গেল, যার চাপ এতটাই বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে উঠল। কিছুক্ষণ পর ইউফ্যাং ধীরে ধীরে আবার উঠে দাঁড়ালো। তাকে দেখে ইটিয়ান বিস্ময়ে বলে উঠল, কি, তার ট্যালেন্ট? ইউফ্যাং তখন ধীরে ধীরে হাসতে শুরু করল। ইটিয়ান তার নতুন শক্তি অনুভব করে হতভম্ব হয়ে বুঝতে পারল, কি, সে কি ট্রান্সেন্ডেন্ট রিয়েলমের লেভেল আপ হয়েছে? ঠিক তখনই তার সিস্টেম সামনে তথ্য ভাসিয়ে দিল, হিউম্যান ইউনফ্যাং, কাল্টিভেশন ট্যালেন্ট ট্রান্সেন্ডেন্ট, উইন্ড ব্লেড ট্যালেন্ট টপ টিয়ার, স্পিড ট্যালেন্ট হাই লেভেল।
এই দৃশ্য দেখে পরিষ্কার হয়ে গেল সামনে এখন যুদ্ধ আরও ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে, কারণ ইউফ্যাং আর আগের সেই শক্তিতে নেই, সে এখন সম্পূর্ণ নতুন এক স্তরে পৌঁছে গেছে। ইটিয়ান দূর থেকে পুরো দৃশ্যটা দেখে মনের মধ্যে হতভম্ব হয়ে বলল, ট্রান্সেন্ডেন্ট টিয়ার? সে সত্যিই তার র্যাঙ্ক বাড়িয়ে ট্রান্সেন্ডেন্ট টিয়ার কাল্টিভেশন ট্যালেন্টে পৌঁছে গেছে। এই নতুন শক্তির চাপ যেন পুরো যুদ্ধক্ষেত্রকেই বদলে দিল। ইউফেং ঠান্ডা অথচ নির্মম কণ্ঠে হেলিয়েনবির দিকে তাকিয়ে বলল, হেলিয়েনবি, যদি তুমি আমাকে তোমার জীবন রক্ষা করার জন্য অনুরোধ করতে, তবে আমি তোমার মৃতদেহ অক্ষত রাখার কথা বিবেচনা করতাম। কিন্তু এখন তার কথা শেষ হওয়ার আগেই লিয়ানবি দাঁত চেপে গর্জে উঠল, কিভাবে তুমি এমন কথা বলতে সাহস করো? যদিও তুমি তোমার প্রতিভাকে ট্রান্সেন্ডেন্ট টিয়ারে উন্নীত করেছ, তবুও আমি তোমার কাছে হারতেই হবে এমন নয়। কথা শেষ করেই লিয়ানবি আবার একটি ম্যাজিক কাস্ট করে সরাসরি ইউফেংয়ের দিকে ধেয়ে গেল। কিন্তু এইবার দৃশ্যটা একেবারে অন্যরকম ছিল। ইউফেং নিজের পায়ে শক্তি সঞ্চয় করল আর উচ্চস্তরের গতি প্রতিভার বিস্ফোরণ ঘটিয়ে চোখের পলকে লিয়ানবির সামনে পৌঁছে গেল। কিছু বুঝে ওঠার আগেই তার তলোয়ারের কৌশল বিদ্যুতের মতো ঝলসে উঠল, আর এক আঘাতেই লিয়ানবির মুখ কেটে গেল। তার গাল বেয়ে রক্ত ঝরতে লাগল আর সে মাটিতে লুটিয়ে পড়ল। ইউফেং স্টাইলের সঙ্গে দাঁড়িয়ে ঠান্ডা হাসি দিয়ে বলল, উচ্চস্তরের গতি প্রতিভার সহায়তা আর অ্যাপেক্স টিয়ার উইন ট্যালেন্টের সঙ্গে তুমি সত্যিই আমার এই লেভেল আপ শক্তিকে অবমূল্যায়ন করেছ। তোমার যুদ্ধবোধ কি এতটাই দুর্বল হয়ে গেছে? মনে হচ্ছে হেলিয়ান পরিবারের প্রতিভা এখন সম্পূর্ণ আবর্জনা ছাড়া আর কিছু নয়। প্রচণ্ড আঘাতের পরও লিয়ানবি আবার কষ্ট করে উঠে দাঁড়ালো। চোখে এক অদ্ভুত শান্তি নিয়ে এসে বলল, যারা সাধকের পথ অনুসরণ করে তারা জানে অসংখ্য প্রতিভাবান মানুষ এই পথেই সাধনা করছে। আজ যদি তুমি আমাকে পরাজিতও করো, ভবিষ্যতে তুমি অন্য কারো মহত্তর উচ্চতায় পৌঁছানোর সিঁড়ি হয়ে যাবে। ইউফেং হালকা হাসল, কিন্তু সেই হাসিতে ছিল উপহাসের বিষ। সে বলল, হাহ, কত ভয়ঙ্কর দেখাচ্ছে তোমাকে। যদি তুমি হেরে যাও তবে মানে তুমি হেরেছই। ভাবতেই পারি না যে তুমি এমন বাজে কথা বলবে। ভুলে যেও না, আমাদের ইউন পরিবার হলো পুরো ডেমন সি বেসের সবচেয়ে শক্তিশালী পরিবার। তার উপর আমাদের পরিবারে আছে এক মোনার্ক র্যাঙ্ক। আর যখন সামনে থাকে পরম শক্তি আর ক্ষমতা, তখন কোনো শত্রুই শত্রু থাকে না। এই কথা বলেই সে ঘুরে দাঁড়ালো। আর লিয়ানবির নিচে পড়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, আমার জীবন কি সত্যিই শেষ হতে চলেছে? ঠিক সেই সময় পাথরের আড়াল থেকে ইটিয়ান দ্রুত তার কাছে এগিয়ে এলো। সে নিচু হয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, সিনিয়র, আপনি কি ঠিক আছেন? লিয়ানবি হচক্কে উঠে দুর্বল গলায় বলল, আপনি কে? ইটিয়ান শান্তভাবে উত্তর দিল, তা কোনো ব্যাপার নয়, আমি কে। এই বলে সে নিজের ম্যাজিক ব্যাগ থেকে একটা ওষুধ বের করল। তারপর সম্মানের সঙ্গে বলল, সিনিয়র, দয়া করে দ্রুত এই ওষুধটা গ্রহণ করুন, এটা আপনার আঘাত থেকে সেরে উঠতে সাহায্য করবে। কিন্তু লিয়ানবি ধীরে মাথা নাড়ল। কাশতে কাশতে সে বলল, কোনো লাভ নেই। তার আক্রমণ একটু আগেই আমার সব অভ্যন্তরীণ অঙ্গ ভেঙে দিয়েছে। আমি মরতে চলেছি। কাশি, তুমি কি খনির জন্যই এসেছ? ইটিয়ান বিন্দুমাত্র লুকোচুরি না করে সোজাসুজি বলল, ঠিক তাই। এটা শুনে লিয়ানবি দুর্বল হাসি দিয়ে বলল, তুমি বেশ সৎ। এই খনিতে অবশ্যই কিছু আছে, তাই না? না হলে তুমি এতদিনে পুরোটা খনন করে ফেলতে। তারপর কষ্টে শ্বাস নিতে নিতে সে সত্যিটা বলতে শুরু করল, ঠিক তাই। এই আকরিক গুহার পাহারায় আছে এক শীর্ষস্তরের বিপর্যয়, যা ভাইটালিটি স্টোন আকরিক খনিকে রক্ষা করছে। সে গুহার ভেতরে অসংখ্য গর্ত খুঁড়ে রেখেছে, তাই কেউ ভেতরে প্রবেশ করলে নিশ্চিতভাবেই পথ হারাবে। কেবল সেই ব্যক্তি যার কাছে থাকবে পার্পল ট্রেজার হান্টিং মাউস, যার আছে ধন অনুসন্ধানের প্রতিভা, সেই আসল ভাইটালিটি স্টোন আকরিক খনির অবস্থান খুঁজে পাবে। কিন্তু পার্পল ট্রেজার হান্টিং মাউস হলো এক বিরলতম প্রাণী। আমি এই গোপন জগতে 10 বছর ধরে খুঁজেছি, তবুও তাকে পাইনি। এই কথা শুনে ইটিয়ান ধীরে নিজের খুঁজে পাওয়ার ছোট্ট ইঁদুরটাকে বের করে সামনে ধরল। শান্ত কণ্ঠে সে বলল, ঠিক তাই। তুমি কি এটার কথা বলছো? লিয়ানবি ইঁদুরটার দিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে মনে সে চিৎকার করে উঠল, পার্পল ট্রেজার হান্টিং মাউস, এটা কিভাবে সম্ভব? সে আবার কাশতে শুরু করল। ইটিয়ান তাড়াতাড়ি জিজ্ঞেস করল, সিনিয়র, আপনি ঠিক আছেন তো? লিয়ানবি কষ্টের মাঝেও অবিশ্বাসে বলল, তুমি আসলেই পার্পল ট্রেজার হান্টিং মাউসকে বসিয়ে এনেছো এবং তার সঙ্গে আত্মার চুক্তি করেছ? ছোট্ট ইঁদুরটা ধীরে ধীরে লিয়ানবির কাছে এগিয়ে গেল। লিয়ানবি কাঁপা হাতে তাকে স্পর্শ করে দুর্বল কণ্ঠে বলল, আমি কখনো ভাবিনি মৃত্যুর আগে এটা দেখতে পাবো। এটা দেখে মনে হচ্ছে যেন আমি কতটা বোকা ছিলাম। এই গোপন জগতে 10 বছর কাটিয়েছি। ঠিক তখনই সেই ইঁদুরটাকে আরেকটু আদর করতে গিয়েই তার হাত হঠাৎ নিচে পড়ে গেল। তার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। মনের গভীরে শেষবারের মতো সে ভাবল, ভাগ্য সত্যিই আমাকে বোকা বানিয়েছে। এরপর ইটিয়ান উদ্বিগ্ন হয়ে বারবার ডাকতে লাগল, সিনিয়র,
কিন্তু লিয়ানবি আর কোনো উত্তর দিল না। নিস্তব্ধতার মধ্যে শুধু বোঝা গেল এক প্রতিভাদান সাধকের দীর্ঘ 10 বছরের অনুসন্ধান এখানেই শেষ হয়ে গেল, আর সেই অসমাপ্ত পথ এখন ইটিয়ানের হাতে এসে পড়ল, যেটা পরের চ্যাপ্টারে আরও বড় রহস্যের দিকে নিয়ে যাবে। হিলিয়ানবিকে নীরবে কবর দেওয়ার পর যুদ্ধক্ষেত্রের আরেক প্রান্তে ইউফেং দ্রুত সেই অসংখ্য গর্তের সামনে এসে দাঁড়ালো। সামনে সারি সারি গর্ত দেখে সে ভ্রু বুজকে বলল, এখানে এতগুলো গর্ত কেন? কিন্তু নিজের নতুন শক্তির উপর অগাধ আত্মবিশ্বাসে সে পরক্ষণেই ঠোঁটে হাসি টেনে বলল, যাই হোক, যে কোনো একটাতে ঢুকলেই হলো। এই কথা বলেই সে তার বাড়তি গতি প্রতিভার জোরে বজ্রগতিতে সামনে ছুটে গিয়ে একটি গর্তের ভেতরে ঢুকে পড়ল। এদিকে ইটিয়ান সম্পূর্ণ ভিন্ন এক আবেগঘর দৃশ্যে ব্যস্ত ছিল। সে হিলিয়ানবিকে সম্মানের সঙ্গে কবর দিল, তার জন্য নীরবে দোয়া পড়ল, আর শেষ শ্রদ্ধা হিসাবে লিয়ানবির সেই জাদুর লাঠিটাও কবরের ভেতর রেখে দিল, যেন এক যোদ্ধার অসমাপ্ত যাত্রাকে সম্মানের সঙ্গে বিদায় জানিয়ে দিল সে। ঠিক সেই সময় ইউফেং গুহার ভেতর আরও সামনে এগোতে এগোতে হঠাৎ আরেকটি নতুন গর্ত দেখতে পেল। সেটা দেখে সে থমকে গিয়ে বলল, কি? সামনে আবার আরেকটা গর্ত? মনে হচ্ছে এই জায়গাটা একেবারে মেজ বা গোলকধাঁধার মতো। তবুও থেমে না থেকে সে নতুন সেই পথেও ঢুকে পড়ল। কিন্তু কিছু দূর যেতেই সামনে এক ভয়ঙ্কর অদ্ভুত মনস্টার আবির্ভূত হল। দেখতে যেন বিচ্ছু আর সাপের মিশ্রণ। বিশাল শরীর নিয়ে সেটা মাটির নিচ থেকে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই সেটা ইউফেংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। মনস্টারটার আকার এতটাই বিশাল ছিল যে তার সামনে ইউফেংকে যেন ছোট্ট একটা মশার মতো লাগছিল। এই দৃশ্য দেখে ইউফেং সত্যিই ঘাবড়ে গেল। মনে মনে সে বিস্ময়ে বলল, ওটা তো এক শীর্ষ স্তরের শিকারী। গোয়েন্দা তথ্যের মধ্যে এর একবারও উল্লেখ ছিল না। ঠিক তখনই সেই ভয়ঙ্কর দানব এক প্রচণ্ড শক্তিশালী আঘাত হানল, আর ইউফেং বিস্ময়ে সেটা দেখতেই রইল। অন্যদিকে গর্তগুলোর বাইরে দাঁড়িয়ে ইটিয়ান দূর থেকেই নিজের স্পেশিয়াল পারসেপশন দিয়ে সব কিছু অনুভব করছিল। সে ঠান্ডা গলায় বলল, তারা ইতোমধ্যেই লড়াই শুরু করেছে। আমার জন্য অপেক্ষা করো, ইউয়ান ফ্যামিলি। তারপর সে ছোট্ট ইঁদুরটির দিকে তাকিয়ে বলল, এখন সবকিছু তোমার ওপর নির্ভর করছে ছোট্ট পার্পল। ইঁদুরটা আত্মবিশ্বাসী গলায় উত্তর দিল, বুঝেছি মাস্টার। এরপর ছোট্ট পার্পল তার গুপ্তধন অনুসন্ধানের কাজ শুরু করে দিল। ইটিয়ান মনে মনে বুঝতে পারল, মনে হচ্ছে অসংখ্য গুহা ছোট্ট পার্পলেরও ইন্দ্রিয়কে প্রভাবিত করছে। কিছুক্ষণ চারপাশে খোঁজাখুঁজির পর ইঁদুরটা হঠাৎ একটি নির্দিষ্ট গর্তের সামনে এসে থেমে উত্তেজিত কণ্ঠে বলল, পেয়েছি মাস্টার, এই পথই আসল গুহার দিকে নিয়ে যায়। এত দ্রুত সঠিক পথ পেয়ে ইটিয়ানও অবাক হয়ে বলল, এত দ্রুত? সে সামনে এগিয়ে গিয়ে দেখল সামনে এক বিশাল ভূগর্ভস্থ নদী প্রবাহিত হচ্ছে। বিস্ময়ে সে বলে উঠল, এটা কি ভূগর্ভস্থ নদী? সামনে সত্যিই এক বিশাল জলধারা বয়ে যাচ্ছিল। জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে ইটিয়ান মনের মধ্যে বলল, গুহাগুলো আসলে কেবল অনুপ্রবেশকারীদের বিভ্রান্ত করার ফাঁদ। আসল প্রবেশপথ হলো এই সাধারণ জলাশয়। পার্পল ট্রেজার হান্টিং মাউস না থাকলে সহজেই প্রতারিত হওয়া যেত। সে নিচু হয়ে পানিটা পরীক্ষা করে দেখল, তারপর স্বস্তির সঙ্গে বলল, জলে কোনো সমস্যা নেই। এরপর ছোট্ট পার্পলের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, চলো ডুব দিই আর দেখে আসি। ছোট্ট পার্পল ইঁদুরটা সঙ্গে সঙ্গে বলল, বুঝেছি মাস্টার। তারপর ইটিয়ান আর ছোট্ট পার্পল একসঙ্গে সেই ভূগর্ভস্থ নদীতে ঝাঁপ দিল। পানির গভীর অন্ধকার ভেদ করে সামনে এগোতেই তারা দেখতে পেল আরেকটি গোপন গর্ত। সেটার দিকে তাকিয়ে ইটিয়ানের চোখ জ্বলে উঠল। সে ধীরে বলে উঠল, মনে হচ্ছে এইটাই সেই জায়গা। আর ঠিক এখানেই রহস্য আরও গভীর হয়ে উঠল, কারণ আসল ভাইটালিটি স্টোন খনির দ্বার এখন অবশেষে তাদের সামনে খুলতে চলেছে, যা পরের চ্যাপ্টারের জন্য উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এরপর আবার দৃশ্য ফিরে এলো ইউফেংয়ের দিকে। ভয়ঙ্কর সেই শীর্ষস্তরের শিকারী মনস্টারের সঙ্গে লড়াই করতে করতেই হঠাৎ ইউফেংয়ের তলোয়ারটা ভেঙে গেল, আর সেই সঙ্গে সেও মারাত্মকভাবে আহত হয়ে পড়ল। তার শরীর জুড়ে ক্ষত, নিঃশ্বাস ভারী, আর চোখে প্রথমবারের মতো সত্যিকারের আতঙ্ক ফুটে উঠল। কষ্টে দাঁড়িয়ে থেকে সে দাঁত চেপে বলল, আমি জানতাম না এমনটা হবে। এই জন্তুটা এত শক্তিশালী হবে। মনে হচ্ছে আমার আর কোনো উপায় নেই, এটা ব্যবহার করতেই হবে। এই বলে সে নিজের কাছে লুকিয়ে রাখা এক মনার্ক র্যাঙ্ক জাদুর টুল বের করল। অস্ত্রটা বের হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে এক ভয়ঙ্কর শক্তির চাপ ছড়িয়ে পড়ল। ইউফেং সেই মনস্টারের দিকে তাকিয়ে গর্জে উঠল, মনার্ক র্যাঙ্কের শক্তির মুখোমুখি হও। কিন্তু মনস্টারটাও থেমে থাকার পাত্র নয়। সে নিজের বিশাল মুখের ভেতর জাদুর তৈরি এক বিশাল শক্তির বল জমা করতে শুরু করল। ঠিক সেই মুহূর্তেই ইউফেং অস্ত্রটা সক্রিয় করে চিৎকার করে উঠল, বায়ু ধরন, দানব বিদ্ধকারী আঘাত।
সঙ্গে সঙ্গে এক লেজার বিমের মতো তীব্র আক্রমণ সামনে ছুটে গেল। আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনস্টারের মুখ সরাসরি ছিদ্র হয়ে গেল। সেই বিম শুধু দানবের মাথা ভেদ করেই থামল না, চারপাশের মাটির বিশাল দেওয়ালগুলো ভেঙে বাইরে পর্যন্ত বেরিয়ে গেল। পুরো খনি এলাকা কেঁপে উঠল। ঠিক তখনই দৃশ্য আবার বদলে ইটিয়ানের দিকে চলে এলো। ইটিয়ান তখনও পানির নিচ দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ছোট্ট পার্পল উদ্বিগ্ন কণ্ঠে বলল, মাস্টার, খনি ভেঙে পড়তে যাচ্ছে। ইটিয়ান সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর কম্পন অনুভব করে বলল, কি ভয়ঙ্কর শক্তির তরঙ্গ! এটা ওই ইউন পরিবারের মেয়েটির শক্তি নয়, কিছু একটা গড়বড় হয়েছে। আমার সময় ফুরিয়ে আসছে। আর এক মুহূর্ত দেরি না করে সে নিজের স্পিড ট্যালেন্ট সক্রিয় করে পানির নিচেই গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিল। এদিকে দৃশ্য আবার ইউফেংয়ের দিকে ফিরে এলো। মনস্টারের মুখে তৈরি সেই বিশাল ছিদ্রের কারণে দানবটা দুর্বল হয়ে পড়ল। শেষ পর্যন্ত নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে গেল। ইউফেং হাঁপাতে হাঁপাতে সেই জায়গা ছেড়ে বেরোতে শুরু করলো। কষ্টে কষ্টে সে বলল, সৌভাগ্যক্রমে আমার কাছে ছিল সেই গতি সংক্রান্ত জাদুকরী অস্ত্র, যা পরিবার প্রধান আমাকে দিয়েছিলেন, না হলে আমি এখানেই মারা যেতাম। তার অবস্থা তখন সত্যিই খুব খারাপ, শরীরের প্রতিটি অংশে আঘাতের ছাপ, তবুও লোভ আর লক্ষ্য তাকে সামনে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে চারপাশে তাকিয়ে মরিয়া হয়ে বলল, কোথায় সেই প্রাণশক্তি পাথরের খনি? ঠিক তখনই ইটিয়ান পানির নিচের পথ পেরিয়ে ওপরে উঠে এলো। সামনে তাকিয়ে সে একটু অবাক হয়ে বলল, সামনেই কি বের হবার জায়গা? ছোট্ট পার্পল উত্তেজিত হয়ে বলল, মাস্টার দেখ। ইটিয়ান সামনে তাকিয়ে যা দেখল তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। চারপাশে অসংখ্য ক্রিস্টাল বা ডায়মন্ডের মতো বিশাল প্রাণশক্তি পাথর ছড়িয়ে আছে, আর প্রতিটাই অস্বাভাবিক বড়। ইটিয়ান বিস্ময়ে বলে উঠল, ওখানে কত প্রাণশক্তি পাথর আছে, আর সেগুলো বিশালও। তারপর ঠোঁটে বিজয়ের হাসি ফুটিয়ে সে বলল, হ্যাঁ, তাহলে আমি এগুলো তোমাদের পক্ষ থেকেই গ্রহণ করব ইউন পরিবার, এখান থেকেই শুরু করব। ছোট্ট পার্পেল সতর্ক করে বলল, মাস্টার, এই প্রাণশক্তি পাথরগুলো অস্বাভাবিকভাবে শক্ত, এগুলো সংগ্রহ করার সময় সেটা মনে রাখা উচিত। ইটিয়ান আত্মবিশ্বাসের সঙ্গে একটা পিক্যাক্স বের করে বলল, তবে আমার জন্য এটা কোনো সমস্যা নয়। সঙ্গে সঙ্গে সে নিজের স্ট্রেংথ ট্যালেন্ট সক্রিয় করল আর প্রবল শক্তিতে পাথর ভাঙতে শুরু করে দিল। একের পর এক বিশাল আকরিক ভেঙে পড়তে লাগলো। একটা পাথর ভেঙে সে ছোট্ট পার্পলকে বলল, ছোট্ট পার্পল, সময় খুবই কম, এসো আর আমাকে সাহায্য করো। আমি যত আকরিক সংগ্রহ করেছি সব একত্র করো, যাতে আমি সহজে আমার ইনভেন্টরিতে রাখতে পারি। ছোট্ট পার্পল বলল, ঠিক আছে মাস্টার। সে দ্রুত ভাঙা পাথরগুলো একত্র করতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই ছোট্ট পার্পল হঠাৎ থেমে গেল, যেন অন্য কিছুর গন্ধ পেয়েছে। তারপর সে দ্রুত অন্যদিকে ছুটতে শুরু করলো। এটা দেখে ইটিয়ান অবাক হয়ে বলল, কি হলো ছোট্ট পার্পল, কোথায় যাচ্ছ? ছোট্ট পার্পল উত্তেজিত কণ্ঠে চিৎকার করে বলল, মাস্টার, তাড়াতাড়ি আমার সঙ্গে আসো, আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি। ইটিয়ান বিস্ময়ে বলল, তুমি কিছু গুরুত্বপূর্ণ পেয়েছ? এখানে কি সবই প্রাণশক্তি পাথর নয়? ছোট্ট পার্পল বলল, আমি সোনার ধনের গন্ধ পেয়েছি, এটা হয়তো সেই কিংবদন্তির জিনিসটাই। ইটিয়ান দ্রুত তার পিছু নিল। কিছু দূর গিয়ে তারা এক গোপন কক্ষে পৌঁছালো। সেখানে মাঝখানে বাতাসে ভেসে আছে এক ছোট গোলাকার পাথর বা জাদুর বল, যেটা চারপাশে অদ্ভুত আভা ছড়াচ্ছে। ছোট্ট পার্পল বিস্ময়ে বলল, মাস্টার, এটা কি প্রাণশক্তির কেন্দ্র? এই খনির সব প্রাণশক্তি পাথর আসলে এই বস্তুটিরই উপজাত। এটাই গোপন জগতের সবচেয়ে মূল্যবান ধন। ইটিয়ান হতবাক হয়ে গেল, এই গোপন জগতের সবচেয়ে মূল্যবান ধন? ছোট্ট পার্পল মাথা নেড়ে বলল, ঠিক তাই, এটা তোমাকে ভবিষ্যতে মনার্ক র্যাঙ্কে উন্নীত হতে সাহায্য করবে মাস্টার। এই কথা শুনে ইটিয়ানের চোখে নতুন এক আগুন জ্বলে উঠল, কারণ সে বুঝে গেল তার সামনে এখন শুধু এক খনি নয়, বরং এমন এক কিংবদন্তি ধন ভাসছে যা তার ভবিষ্যতের শক্তির সীমাকেই বদলে দিতে পারে।